আপনাদের মাইকেল লোটিটোর কথা মনে আছে? আজ তো একটা এরোপ্লেন খেয়ে ফেলেছিলেন এই ফরাসি ভদ্রলোক। তবে এই ধরনের কিন্তু অনেক মানুষই রয়েছেন যাদের খাদ্য তালিকায় রয়েছে কখনো বা মাটি, কাগজ, পাথর, এমনকি রং থেকে শুরু করে চক। এবং এই খাদ্য তালিকার প্রতি বা এই ধরনের অখাদ্য খাবার প্রতি আসক্তি কিন্তু বহু গর্ভবতী মহিলাদের মধ্যেও দেখা যায়। তবে প্রথমেই কিন্তু এই ধরনের আসক্তি বা এই ধরনের প্রবণতা দেখা গেলে হতে হবে সতর্ক, কারণ তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সেই মহিলা পিকা ইটিং ডিসঅর্ডারের শিকার। এ ব্যাপারে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পিয়া রয়। এস নিউজের পর্দায় স্বাগত ম্যাম আপনাকে। একটা বিষয় যেটা জানতে চাইবো প্রথমে, আমি বলছিলাম যে এই ধরনের নানা ধরনের অখাদ্য খাবার যে একটা টেন্ডেন্সি, এটাকে কি পিকা বলা হয়ে থাকে? অপুষ্টিকর যেসব জিনিসগুলো মানুষ খায় এবং সেই খাওয়ার প্রবণতাকেই আমরা পিকা বলি। পিকা দেখা যায় নানা বয়সে, ছোট বাচ্চাদের মধ্যেও পিকা দেখা যায়, এমনকি প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা, তাদেরও পিকা দেখা যায়, এবং বয়সকালে মেনোপজ হয়ে যাওয়ার পরেও দেখা যেতে পারে কিছু কিছু মানুষ এই পিকায় ভোগে। আচ্ছা, কিন্তু আমরা অ্যাজ গাইনোকোলজিস্ট আমরা মোস্ট কনসার্নড অ্যাবাউট প্রেগনেন্ট উইমেন, মানে গর্ভবতী, যখন সে গর্ভবতী, কারণ তার গর্ভে আছে একটা 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 ছোট্ট বাচ্চা, একটা ছোট শিশু, এবং এই পিকার প্রভাব যে এই শিশুর ওপর পড়তে পারে এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক। এবং সবার মধ্যে এই অ্যাওয়ারনেসটাই আমরা ক্রিয়েট করতে চাই যে পিকা আইডেন্টিফাই করতে পারলে তার পিকা কেন হচ্ছে এবং পিকার কি লং টার্ম এফেক্ট কি হতে পারে, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের জানা দরকার। একদমই তাই। এই জায়গাতেই জানতে চাইবো, কেন পিকা কেন দেখা যায় এই গর্ভবতীকালীন সময়টাতে? আমরা কিন্তু পিকার আসল কারণটা কিন্তু আমরা জানি না। আচ্ছা। কিন্তু ভাবা গেছে যে অনেক মহিলার এই হয়তো প্রথম ট্রাইমেস্টার, মানে ফার্স্ট ট্রাইমেস্টারে তাদের কিন্তু নানা রকমের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আচ্ছা। কখনো দেখা যায় তার আয়রন ডেফিসিয়েন্সি, কখনো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, কখনো জিঙ্ক ডেফিসিয়েন্সি, এমনকি বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সিতেও তার মধ্যে এই অপুষ্টিকর খাওয়ার একটা প্রবণতা জাগে। তখন দেখা যায় তখন সে তার মাটি খাচ্ছে, কাঁচ খাচ্ছে, এমনকি বরফ, তারপর যেরকম আপনি বললেন পেন্ট, তারপর নানা রকমের যেই জিনিসগুলোকে আমরা খাদ্য বলে মনেই করি না, যেমন সুতো, রোপ, সবই এরা কিন্তু সব খাবার একটা কিরকম একটা প্রবণতা জাগে, এবং এই প্রবণতা তারা কিন্তু স্টপ করতে পারে না, এবং তখন তাদের মনে হয় যে এটা খেলেই তাদের নাকি তাদের ওই প্রেগনেন্সির বমিটা কমবে, বা এই যে খাবার প্রতি যে অনীহাটা আছে এটা কমে যাবে। আচ্ছা, এই যে আপনি আয়রন ডেফিসিয়েন্সির কথা বললেন, এছাড়া কি অ্যানিমিয়া বা রক্তাল্পতারও একটা প্রধান কারণ হতে পারে এই পিকা, মানে পিকা হওয়ার পেছনে কি এটা কারণ হতে পারে? এটা কিন্তু একটা বিশেষ সার্কেল। যেমন আমরা যদি এখন যেরকম মাটি খেতে শুরু করি, মাটি খেলে কি হতে পারে, মাটির সাথে সাথে আমরা নানা রকমের মাটি খেলে নানা রকমের ইনফেকশন হতে পারে। তাছাড়া মাটির মধ্যে আছে কি না, আমাদের রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, এইসবে সব ছোট ছোট ওদের ডিম, এইসব রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, এইসব ইনফেস্টেশন যদি আমাদের একবার হতে শুরু করে, তখন দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দেখা যায়, এবং তার থেকে আবার হয় পিকা, মানে পিকা থেকে তারা খাচ্ছে মাটি থেকে হচ্ছে ইনফেকশন থেকে আবার সেই শুরু হচ্ছে আবার পিকা, এবং সেই উল্টোপাল্টা খাবার প্রবণতা। এক্স্যাক্টলি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অনেক সময় এরকম অনেক ধরনের ধারণা রয়েছে যে মাটি খেলে বা এই ধরনের কোনো অখাদ্য খেলে হয়তো আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেটা অনেকটা কিওর করা যাবে, এবং আগে কিন্তু এটা দেখাও যেত যাদের যখনই পিকার সম্বন্ধে অতটাও পরিষ্কার ধারণা ছিল না। অনেক সময় দেখেছি যে আগে যেহেতু উনুনে রান্না হতো, কয়লার যে গুঁড়োটা পড়ে রয়েছে সেটা খাবার প্রবণতা, বা মাটির ভার খাবার প্রবণতা, কিন্তু তাদের হয়তো ধারণাই নেই যে এটা লং টার্মে গিয়ে কোথায় এফেক্ট ফেলতে পারে। তো কমপ্লিকেশন পরবর্তী সময় কি হতে পারে যেটা মানুষের জানা দরকার? আচ্ছা, প্রথমে হচ্ছে মাটি খাবারটা তো বললাম, এরপর হচ্ছে বরফ খাওয়া অনেকেই মনে করে যে বরফ খেলে হয়তো তার মানে যে সে জল খেতে পারছে না, বমি হচ্ছে, বরফ খেলে ভালো থাকবে, কিন্তু বরফ খেলে দেখা যায় দাঁতে কিন্তু অনেক রকমের ক্ষতি হয়, এবং দাঁত প্রচণ্ডভাবে সেন্সিটিভ হয়ে যায়, এবং লং টার্ম দাঁতের উপর তার একটা কনসিকুয়েন্স আছে। এরপর ভেবে দেখুন, কেউ যদি পেন্ট খুঁটে খায়, পেন্টের মধ্যে আছে লেড, মার্কিউরি, এইসব নানা রকমের পদার্থ। লেড, মার্কিউরি টক্সিসিটি মানে হচ্ছে হেভি মেটাল টক্সিসিটি, সেটা তো ছোটো বাচ্চাকে এফেক্ট করবেই,
তাই জন্য এইসব ব্যাপারে তাকে খুব বেশি সতর্ক হতে হবে, কারণ প্রত্যেকটা এই পিকার যে যা যা ওনারা খাচ্ছেন প্রত্যেকটার এফেক্ট কিন্তু তার নবজাত শিশুর ওপর পড়বে। এক্স্যাক্টলি কিভাবে পড়তে পারে সে বাচ্চার ওপর এই ধরনের মানে এই প্রভাবটা কিভাবে পড়তে পারে? দেখুন, যদি কোনো মা কাঁচ খায়, সে একটু একটু করে সে কাঁচ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কাঁচ হচ্ছে কিন্তু এমন একটা জিনিস যেটা পেটে গেলে কিন্তু পুরো তার ইন্টেস্টিনের নানা পার্ট কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবে। 1 নম্বর, তাতে কার ক্ষতি হবে? মার ক্ষতি হবে, সাথে সাথে ক্ষতি হবে বাচ্চার, কারণ বাচ্চার তখন মার ইন্টারনাল ব্লিডিং হবে এবং সেটার থেকে বাচ্চা এফেক্টেড হবে। 2 নম্বর, কেউ যদি থ্রেড, সুতো কিংবা রোপ খায়, কি হবে? সে তো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে, কিন্তু পেটের মধ্যে আমাদের যে 32 ফিটের ইন্টেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনের মধ্যে পুরোটাই জড়িয়ে যাবে এবং তার থেকে হবে কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থেকে মানে কি, মা খেতে পারবে না, আরও বমি করবে, প্রবল পেটের যন্ত্রণা হবে এবং তার থেকে তার নিউট্রিশন এফেক্টেড হবে। এমনকি তার প্রেগনেন্সির মধ্যে তার অপারেশন করে এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন রিলিভও করতে হতে পারে। তার মানে কি, তার এফেক্ট তো বাচ্চার উপর পড়বেই। এক্স্যাক্টলি। আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো যে পিকার ক্ষেত্রে মানে এই ধরনের একটা প্রবণতা দেখা যাচ্ছে, এটা থেকে বেরোনোর উপায় কি রয়েছে? যখনই কোনো মহিলার এরকম পিকা হচ্ছে তখনই আমাদের একটু খুব ভালোভাবে দেখা দরকার যে তার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। এবার কি করে বুঝবো তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা? প্রথমে সে যদি কোনো ডাক্তারের কাছে আসে, প্রথমেই দেখব তার চোখের তলাটা দেখলেই বোঝা যায় তার অ্যানিমিয়া আছে কিনা। জিভটা দেখলে একটা আইডিয়া হয় যে তার গ্লসাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য টাং, মানে জিভটা যদি তার ইনফ্লেমড হয়ে থাকে তার থেকে মনে হতে পারে যে তার আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে বা তার ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই যে লিপসের এই সাইডটা কেটে যাচ্ছে, এটা কিন্তু নানা রকমের আয়রন ডেফিসিয়েন্সি এবং ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। এই ছোট ছোট জিনিস যদি আমরা একটু খুঁটিয়ে দেখি তার থেকেই বোঝা যাবে তার আয়রন ডেফিসিয়েন্সি বা ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। তারপর আছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করার একটা সহজ উপায় হচ্ছে যে দেখবেন এই পেশেন্টরা হয়তো তার প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই বলছে প্রচণ্ড বডি এক হচ্ছে, ভিটামিন ডি তার কম আছে, বডি এক হচ্ছে, হাঁটতে পারছে না, একটুতেই পিঠে ব্যথা হচ্ছে। এই গ্রুপটার মধ্যে কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে এবং সেই জন্য তাদেরকে একটু যদি ক্যালসিয়াম আমরা সাপ্লিমেন্টেশন করি তখন দেখা যায় যে পিকাটা কমে যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় যেটা জানতে ইচ্ছা করছে যে আমরা তো জানি যে আমাদের যোগ্য খাবার অনেক সময় খেলে অতিরিক্ত কিছু হয়ে গেলে আমাদের পেট খারাপ হতে শুরু করে, হজম হয় না। তো এক্ষেত্রে যে অখাদ্যগুলো খাওয়া হচ্ছে, হজমে কোথাও গিয়ে প্রবলেম হয় না তাদের ক্ষেত্রে, যাদের এই পিকার ডিসঅর্ডারটার মধ্যে যারা মানে শিকার? যেরকম বরফ খেলে যেমন যদি আমরা বরফ খেলে হজমের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এবার অন্য জিনিসগুলো খেলে, যেন মাটি খাচ্ছে, সে যদি ভাড় খাচ্ছে বা সে যদি পেন্ট খাচ্ছে বা সে যদি অন্য কোনো কিছু জিনিস টক খেতে শুরু করে তখন তার হজমের অসুবিধা হতে পারে এবং বারবার পেটের যন্ত্রণা, পেট খারাপ এগুলো তো লেগেই থাকে তাদের। এক্স্যাক্টলি। তবে এক্ষেত্রে আপনার পরামর্শ অ্যাজ এ গাইনোকোলজিস্ট কি হবে যারা মানে এখন প্রেগনেন্সির মধ্যেই রয়েছে বা হবু মা বলা যেতে পারে যারা রয়েছে তাদের ক্ষেত্রে? পিকা প্রিভেন্ট করতে গেলে আমাদের কিন্তু প্রেগনেন্সির আগে যেতে হবে। আগে থেকে আমরা যদি যারা প্রেগনেন্সির কথা ভাবছেন বা যারা সদ্য প্রেগনেন্ট হচ্ছেন তাদের আগে থেকে যদি তাদের নিউট্রিশনটা ভালো করে নিউট্রিশনটা তার ভালো করে ঠিক করে ডিরেক্টেডভাবে খান এবং দেখেন যে একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে, তাতে কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো হওয়ার চান্স কম। যেরকম তার যদি সে আগে থেকে প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে দেখে নেয় যে তার হিমোগ্লোবিন ঠিক আছে এবং তার অন্য কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি নেই, ক্যালসিয়াম লেভেলস ঠিক আছে, ভিটামিন ডি লেভেলস ঠিক আছে, তাতেই তাদের বোঝা যাবে তার বেস লাইনটা ঠিক আছে। এরপর প্রেগনেন্সির পরে যদি কেউ দেখে যে কোনো মহিলা, তার মা দেখছেন যে সে উল্টোপাল্টা খাচ্ছে, তখন ডাক্তারকে সে কথা বলতে হবে এবং ডাক্তারকে তখন স্পেসিফিক টেস্ট করে দেখে নিতে হবে যে তার আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, জিঙ্ক ডেফিসিয়েন্সি আছে কিনা। সব সময় টেস্ট করা কিন্তু পসিবল হয় না, তাই জন্য অনেক সময় আমরা এই পেশেন্টগুলোকে আমরা এমনিতেই মাল্টিভিটামিন দিয়ে দিই এবং মাল্টিভিটামিন কিছুদিন পরার পরেই দেখা যায় তাদের পিকাটা কমে যাচ্ছে।
এক্স্যাক্টলি। আমি শেষ করবো, তবে শেষে একটা বিষয় যে প্রেগনেন্সি এমন একটা সময়, খুব একটা স্পেশাল সময়, সে সময় স্পেশাল কেয়ার যেহেতু দরকার হয় এবং আমাদের ফিজিক্যালি সুস্থ থাকার পাশাপাশি মেন্টালি কিন্তু সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। তো সেই জায়গায় পিকাটাকে কন্ট্রোল করার ক্ষেত্রেও আমরা মেন্টালি কতটা সুস্থ থাকার দরকার রয়েছে প্রেগনেন্ট ওমেনদের? হ্যাঁ, অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে প্রথম ট্রাইমেস্টারে দেখা যায় যে মহিলাদের ডিপ্রেশন হচ্ছে, এবং ডিপ্রেশনে সে ঘরের কোণে বসে বসে তখন সে উল্টোপাল্টা খেতে শুরু করছে। তাই জন্য আমাদের দরকার সবাইকে, নিউলি প্রেগনেন্ট যারা, তাদেরকে যথেষ্টভাবে তাদের সুখী রাখা, খুশি রাখা, তাদের মন ভালো রাখা, এবং সেটার দায়িত্ব কিন্তু পুরো ফ্যামিলির, পুরো পরিবারের। কিন্তু একজনের শুধু যে স্বামী শুধু তার স্ত্রীকে খুশি রাখবে, সুখী রাখবে, সেটা নয়। এই দায়িত্ব কিন্তু যেমন মেয়ের মার, মেয়ের শাশুড়ি মায়ের, আর এবং বাড়িতে যারা বাকি ননদ যারাই আছেন, সবাই যাতে এই নিউলি প্রেগনেন্ট মহিলাকে যাতে একদম খুব ভালোভাবে তার মন ভালো রাখে, তার দেখে যাতে তার শরীর ভালো থাকে, এবং তার মধ্যে যদি দেখে যে কোনো প্রবলেম আছে, সেটা যাতে আগেই যাতে ডাক্তারকে সেই কথা জানানো হয়। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আমরা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে এই যে পিকার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছিলাম, আমরা সবাই জানি যে এটা এই গর্ভবতীর সময়টা এমন একটা সময় যে সময়টা কিন্তু মেন্টালি এবং কিছুক্ষণ আগে যেটা বলছিলাম এবং ফিজিক্যালি দুটোভাবেই সুস্থ থাকার খুব প্রয়োজন রয়েছে। তাই আপনার ক্ষেত্রেও যদি আপনি মা হতে চলেছেন, এমন একটা সময় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কোনো রকম প্রবলেম হলে বা আপনার বাড়ির যারা গার্জেন রয়েছেন আপনারাও যদি কোনো রকম সমস্যা দেখেন এই ধরনের, তবে আগে ভাগেই কিন্তু পরামর্শ নিন ডাক্তারের বা চিকিৎসকের, তাহলেই সুস্থ থাকবে আপনার পরিবারের সেই সদস্যটা এবং আগামীতে যে ক্ষুদে সদস্যটা আসে সেও। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।